প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ক্লাসটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্য। আজকে কিন্তু প্রচণ্ড শীত, তারপরও ভিডিও বানাতে চলে আসলাম। তো এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা কোনো লাইক করেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের ভিডিওটি হবে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 20 পাতার অঙ্ক সমাধান করব। তো চলুন আমরা অঙ্ক শুরু করি। আজকে 20 পাতায় প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখি। জামাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। কত? 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তার মানে কি, জামাল সাহেবের মাসিক বেতন কিন্তু 8,765 টাকা, খুবই কম, তাই না? এবার প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া বাবদ দেন কত? 3,225 টাকা। আর অন্যান্য জিনিস করে খরচ করেন 4,850 টাকা। তার মানে কি, এই দুইটা সবই কিন্তু খরচ। সে বাড়ি ভাড়ার দিক আর জিনিস কিনুক, সবই কিন্তু তার খরচ হয়ে যাচ্ছে। এই খরচ করার পরে আর যে টাকাটা অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে কি, ব্যাংকে জমা রাখেন। তাহলে তিনি এই 8 মাসে কত টাকা জমা করবেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যেটা খরচ করছে সেটা। তাহলে লিখব হচ্ছে বাড়ি ভাড়া বাবদ খরচ করেন কত টাকা? 3,225 টাকা। আর অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তাহলে কত টাকা দেখেন তো? 4,850 টাকা। তাহলে কি করছে, দুইটাই তো খরচ, তাই না? তাহলে কি মোট খরচ করে। তাহলে মোট খরচ করেন কত টাকা আমরা দেখি। তাহলে যোগ করি। 5 5 আর 2 7, 8 আর 2 10, 0 হাতে 1। তাহলে 1 আর 5 5 আর 3 8। তাহলে কত হচ্ছে? 8,075 টাকা। তাহলে কি মোট খরচ করেন 8,075 টাকা। এখন তার আয় কত? 8,765 টাকা। আর খরচ কত? 8,075 টাকা। এটা কিন্তু 1 মাসের খরচ। তাহলে সে 1 মাসে কত টাকা জমা করে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাসে জমা করে কত টাকা দেখি। এটা বের করার জন্য কি করতে হবে, এই যে সে যে আয় করে 1 মাসে, তার থেকে এই খরচটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলেই কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখা যাক সে 1 মাসে কত টাকা আয় করে, জমা করে। 5 আর 5 মিলে গেলে 0, হাতে থাকে না। এবার 7 আর এটি 6, এটি 6 হলে কত ধরতে হয় বলেন তো? এটা যদি ছোট হয় তাহলে 6কে আমরা 16 ধরবো। তাহলে 7 আর কয়ে 16, 9 16, হাতে থাকে 1 আর এই 0কে এখন আমরা 1 ধরবো। তাহলে 1 আর কয়ে 7, 6 7। এবার 8 আর 8 মিলে গেলে 22 বসে না। তাহলে কত টাকা জমা করছে? 1 মাসে জমা করছে 690 টাকা। তাহলে এখন বের করতে হবে 8 মাসে কত টাকা জমা করেন। তাহলে লিখব অতএব 8 মাসে জমা করে 8 মাসে জমা করেন। তাহলে 690কে 8 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে গুণ করেন। 8-এর সাথে 0 গুণ করলে কি হয়? 0। 8 নাম 72 এর 2, হাতে থাকে 7,
ছয়টা 48 আর 7 কত 49 50 51 52 53 56 তাহলে হবে কত 5520 টাকা। তাহলে 8 মাসে এসে জমা করেন 5520 টাকা। আচ্ছা এবার 8 নম্বর অঙ্কটা দেখি। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? তাহলে এখানে দেখেন, খেয়াল করেন, ফরিদা এবং ফাতেমা এই দুইজনের একসাথে বেতন কত? 19,950 টাকা। দুইজনের বেতন কিন্তু একসাথে আছে। তারপর এখানে বলছে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে বেশি পাচ্ছে কে? ফাতেমা। কারণ কি ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়, তার মানে কি ফাতেমা কিন্তু বেশি পাচ্ছে। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? তাহলে এই অঙ্ক শুরু করতে হবে কিভাবে দেখেন। এখানে আপনি পড়ার পরে খেয়াল করবেন যে কে বেতন কম পাচ্ছে। তার মানে এখানে দেখেন সবচেয়ে কম পাচ্ছে কে? ফরিদা। যে কম পাচ্ছে তাক দিয়ে আমরা লেখা শুরু করব। ঠিক আছে? তাহলে কিভাবে দেখেন, তাহলে এখানে কম পাচ্ছে ফরিদা, তাই লিখব ফরিদা বেতন পায় এখানে মোট বেতন কত দেখেন 19,950 টাকা। এই 19,950 টাকা থেকে যে টাকাটা বেশি পাচ্ছে না এই টাকাটা আমরা কি বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিলে কি হবে? দুইজনের টাকায় কি সমান হবে। দুইজনের টাকা কি হবে? সমান হবে। সেই টাকাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ দেব। কেন 2 দিয়ে ভাগ দেব? কারণ আছে এখানে দুইজন, এই টাকাটা পাবে কিন্তু দুইজন। কারণ কি বেশিটুক যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি দুইজনের টাকা সমান হয়ে যাচ্ছে, তখন 2 দিয়ে ভাগ করলে কি একজনের টাকা বেরিয়ে আসবে। তো বিয়োগ করলে কত হয় দেখি। 0 আর 0 বিয়োগ করলে 0, 5 আর 5 মিলে গেলে 0, 4 আর কয় 9, 5 এ 9, হাতে থাকে না, 2 আর কয় 9, 7 এ 9, এখানেও কিন্তু হাতে থাকছে না, তাহলে এখানে কি 1 বসে গেল। এবার একে আমরা ভাগ করব কয় দিয়ে? 2 দিয়ে। তাহলে লিখব হচ্ছে ভাগ 2। এই ভাগ দিয়ে 2টা এখানে বসায় দেব। এবার ভাগ করলে কত হয় সেটা এখন দেখতে হবে। 17,500কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 8,750 টাকা। দেখেন ভাগটা কিন্তু আমি পাশে করে দেখাইছি, আপনারা একটু দেখে নেবেন। তাহলে ফরিদা বেতন পায় কত? 8,750 টাকা। তাহলে এখন ফাতেমা তাহলে কত বেতন পায়? তাহলে লিখব ফাতেমা বেতন পায় কত টাকা বেশি বেতন পায় সেই টাকাটা এর সাথে যোগ করে দিলেই হয়ে যাবে। 2,450 টাকা বেশি পায় না, তাহলে এটার সাথে আমরা যোগ করে দেব। এর সাথে 2,450 টাকা যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে কত হয় দেখেন, 0 0 যোগ করলে 0, 5 আর 5 10, 10 এ 0, হাতে 1, 1 আর 4 5, 5 7 12, 2 হাতে 1, 1 আর 2 3, 3 আর 8 11। তাহলে কত হচ্ছে? 11,200 টাকা। তাহলে আপনারা উত্তরটা লিখে ফেলবেন যে ফরিদা বেতন পায় এত টাকা আর ফাতেমা বেতন পায় এত টাকা। এটা আপনারা লিখে ফেলবেন। এবার 9 নম্বর অঙ্কটি দেখি। রাজু ও রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? এটা কিন্তু 8 নম্বরের মতোই, একেবারে 8 নম্বরের মতো করেই করতে হবে। তাহলে এখানে কি রাজু ও রনির একত্রে লিচু আছে 690টি, মানে দুজনের একসাথে আছে কি 690টি। এখন রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে, তাহলে কম আছে কার? রনির। বেশি আছে কার? রাজুর। তা রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? তাহলে আমি আগেই বলেছি এখানে আমরা খেয়াল করব যে কার কম আছে তারটা দিয়ে শুরু করব। তাহলে এখানে লিখব, তাহলে এখানে কম আছে কি? রনির। তাহলে লিখব রনির লিচু আছে 86
মোট লিচু কয়টি? 690টি। এখন যে কয়টা লিচু কম আছে সেই কয়টা আমরা এখানে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে দুজনের লিচু কিন্তু সমান হয়ে যাবে। এবার ভাগ দেব কত? 2। তাহলে দেখি কত হয়। 6 আর কয় 10, 4 10, হাতে 1, 1 আর 8 9, 9 9 মিলে গেলে 0। এবারে কি এই 6টা এখানে বসায় দিলাম। এবার ভাগ 2। তাহলে 604কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা হিসাব করলেই পেয়ে যাচ্ছি 302টি হয়। কয়টা হবে? 302টি। তাহলে কি হবে? রনির লিচু আছে 302টি। তাহলে রাজুর লিচু কয়টা আছে দেখি। রাজুর লিচু আছে 302 যোগ এই যে যেটা আমরা বিয়োগ করছি না, যে এটা আমরা যোগ করে দেবো। কারণ কি 86টির কম আছে, কিন্তু তাহলে রাজুর কি 86টা বেশি আছে না? রাজুর 86টা বেশি আছে, এই জন্য এই 86 রাজুর সাথে কি যোগ হয়ে যাবে। তাহলে কত হবে? 86 আর 2 কত হয়? 88। তাহলে 388টি। এবার 10 নম্বর অঙ্কটি দেখি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে দেখেন এখানে একটা 60 বছর দেওয়া আছে। এটা কি? মা এবং পুত্রের বয়সের সমষ্টি, মানে একসাথে কত? 60 বছর। এখানে আবার একটা শর্ত দিয়েছে যে মায়ের বয়স পুত্রের বয়সের কত? 3 গুণ। মানে পুত্রের বয়স যা হবে মায়ের বয়স হবে তার 3 গুণ। পুত্রের বয়স যদি 10 হয় তাহলে মায়ের বয়স হবে 3 10 30, এরকম 3 গুণ। তাহলে তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে এই অঙ্ক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে লিখব যে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। এবার লিখব হচ্ছে কি মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ দেওয়া আছে? পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এই দুইটা আমরা যোগ করব। লিখব মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের কয় গুণ? দেখেন তো 1 আর 3 যোগ করলে আমরা কত পাবো? 4 গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত? 4 গুণ। এখানে যদি আপনার এইটা সবসময় ঠিক থাকবে যে পুত্রের বয়সের 1 গুণ, এটা ঠিকই থাকবে সবসময়। যদি এখানে 4 গুণ দেওয়া থাকে তাহলে আমি এখানে লিখবো 4, যদি 5 গুণ দেওয়া থাকবে এখানে হবে 5, একই সাথে সেটা যোগ করব। ঠিক আছে? তাহলে এখানে আমাদের বের করতে হবে তাদের প্রত্যেকের বয়স কত। এখানে আমরা দেখলাম কি যে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। এখন তাদের প্রত্যেকের বয়স বের করব। তাহলে কিভাবে বের করব? প্রথমে লিখবো হচ্ছে পুত্রের বয়স। এই পুত্রের বয়স বের করতে হলে কি করতে হবে? এখানে যে মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে কত? 60 বছর না? এই 60কে আমরা এই সাইড দিয়ে কি করব? ভাগ করব। তাহলে লিখবো হচ্ছে 60 ভাগ 4 বছর। তাহলে কত হবে? 4 15 60। তাহলে কয় বছর হচ্ছে? 15 বছর হচ্ছে। তাহলে পুত্রের বয়স কত হচ্ছে? 15 বছর হচ্ছে। তাহলে লিখবো হচ্ছে এবার মাতার বয়স। তাহলে এবার লিখবো হচ্ছে মায়ের বয়স। মায়ের বয়স কিভাবে বের হবে? এখানে কিন্তু বলেই দিয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স হয়েছে কত? 15। তাহলে 15-র সাথে আমরা 3 যদি গুণ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কত হবে? 3 15 45 বছর।